মর্নিং ক্লাস 10 আমাদের এর আগে আমি ভেরিয়েশন আর সিমিলারিটি এই দুটো পড়েছি। সদৃশতা অনেক দিন ধরে হয়েছে, আর ভেরিয়েশনও 2-3 দিন ধরে হয়েছে। ভিডিওগুলো দেওয়া আছে, আশা করি তোমরা দেখেছো। এবং শেষ যে ভিডিওটা দেওয়া আছে তাতে ভেরিয়েশনের কিছু অঙ্ক আর সিমিলারিটির কিছু বাইরের অঙ্ক করে দেওয়া আছে, করিয়েছি আমি, সেইভাবে ভিডিওটা করা আছে। তোমরা সেগুলো দেখে নিয়েছো আশা করি। আর অ্যাসাইনমেন্ট করছো কিনা বুঝতে পারছি না। অ্যাসাইনমেন্টও কিন্তু রেগুলার তোমাদের দেওয়া হচ্ছে। সেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু করলে ভালো হয় আমার মনে হয়। তো সেই অ্যাসাইনমেন্টগুলো করবে। অ্যাসাইনমেন্ট না করলে কিন্তু একটু প্রবলেম হতে পারে পরে। যাই হোক, এখন তোমাদের পরীক্ষা চলছে, মক টেস্ট চলছে, তো এরই মাঝে তোমাদের কিন্তু ওটাও দেখতে হবে, কারণ হোম টেস্ট বাড়িতে বসে পরীক্ষা এমন কিছু চাপের নয়। তো তার সেই সঙ্গে তোমাদের কিন্তু এগুলো দেখতে হবে, ফলো করতে হবে। ভিডিওগুলো যেগুলো দেওয়া হচ্ছে এগুলো তোমরা আমার মনে হয় দেখছো না, ঠিক আছে? দেখলেও হয়তো পুরোটা দেখছো না, এমনও হতে পারে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখতে হবে, তবে কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, একটু সময় নিয়ে দেখতে হবে। একই সঙ্গে তুমি অনেকগুলো ভিডিও দেখতে পারবে না, একটাই হয়তো দেখতে পারবে। তো আমার যেগুলো আছে সেগুলো প্রায় 40-45 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টারও আছে। তো সেই ভিডিওগুলো একটু সময় নিয়ে না দেখলে, 1 ঘন্টা সময় বের করাটা এমন কিছু ব্যাপার নয়, এভাবে দেখতে হবে। না হলে কিন্তু একটু অসুবিধে হবে, পরেরগুলোতে অসুবিধে হবে। আর ভিডিওগুলো না দেখলে আমরা অ্যাকচুয়ালি কাজের জন্য করছি, তাই না? তোমাদের জন্যই দেওয়া হচ্ছে। সেগুলো তোমরা যদি না দেখো তাহলে কিন্তু আমাদেরও আর পড়তে মন যাবে না, ঠিক আছে? আমাদেরও এগুলো আর দিতে মন যাবে না। তো সেইটা তোমরা দেখবে, কেননা অনলাইনে আমরা চেষ্টা করেছি অনলাইন করার। অনলাইনে যখন হচ্ছে না, সেই জন্যই আমরা এরকম মানে রেকর্ডিং ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের, রেকর্ডেড ভিডিও সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যদি সেটাও না দেখো তাহলে কিন্তু আমাদের এই মানে ইচ্ছাটাই চলে যাবে আর কি। যাকে তো তোমাদের 10-এর কিন্তু সিলেবাস অনেকটাই আমরা কভার করে দিয়েছি। এই লাস্ট তোমাদের জ্যামিতির যেটা আছে পিথাগোরাসের উপপাদ্য, আজকে আমি সেটা শুরু করব। পিথাগোরাস থিওরেম তোমরা অনেক দিন আগে থেকেই শুনে আসছো, ক্লাস 8 থেকেই সম্ভবত শুনছো। পিথাগোরাস একটি বিখ্যাত উপপাদ্য রেখেছিলেন এবং প্রমাণও করেছেন, ঠিক আছে? পিথাগোরাস, যদিও পিথাগোরাসের আগে প্রাচীন ভারতের একজন গণিতজ্ঞ বৌদ্ধ হয়, তিনিও কিন্তু এটির কথা বলেছিলেন। হয়তো সেভাবে সেটা প্রচার হয়নি, কিন্তু সে কথাটা লেখা আছে, তার জন্য কিন্তু এই উপপাদ্যটাকে বৌদ্ধায়নের উপপাদ্য বলা হয়, ঠিক আছে? তো পিথাগোরাস থিওরেমটা কি তোমরা অনেকেই জানো ব্যাপারটা, কিন্তু একবার বলি আমি। এই যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে তো 3টে বাহু, তোমরা নিশ্চয়ই জানো সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, আর এটা হচ্ছে সমকোণ সংলগ্ন দুটো বাহু। তো সবচেয়ে বড় বাহু এটা, সবচেয়ে বড় বাহু হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা, আর এটা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু। এরা হচ্ছে প্রত্যেকে এর থেকে ছোট। এখন পিথাগোরাস যেটা বলেছিলেন, প্রমাণও করেছেন, আমরাও প্রমাণ করবো জ্যামিতিক উপায়ে, হাতে কলমেও প্রমাণ করা যায়। তোমাদের এই ন্যাশনাল সায়েন্স এই বছরই সেটা হয়েছে, প্রমাণ হয়েছে, করা হয়েছে, সেরকম ভিডিও করে পাওয়ার পয়েন্ট করে দেখানো হয়েছে। যাই হোক, এখানে যদি আমরা 3টে বাহুর উপর 3টে স্কোয়ার কনস্ট্রাক্ট করি, মানে আঁকি, 3টে বর্গক্ষেত্র যদি অঙ্কন করা হয়, বর্গাকার চিত্র, এর উপরে একটা বর্গাকার চিত্র, এই বাহুর উপরে একটা বর্গাকার চিত্র এবং এই বাহুর উপরে একটা বর্গাকার চিত্র, 3টে বর্গাকার চিত্রের ক্ষেত্রফল, মানে বর্গাকার ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি না, এটা সবচেয়ে বড় ক্ষেত্র, বুঝতে পারছো? কারণ এই বাহুটা সবচেয়ে বড়, কেননা বাহু বড় হলেই বর্গাকার চিত্রটার ক্ষেত্রফল বড় হবে। তোমরা সেটা জানো যে বর্গাকার চিত্রের ক্ষেত্রফল কী হয়, প্রতিটা বাহু স্কোয়ার করে দিলেই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো।
তো যেহেতু বর্গক্ষেত্রের এইটার বাহু সবচেয়ে বড় হবে, তার জন্য এর ক্ষেত্রফল সবচেয়ে বেশি হবে। এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল হবে এই পুরো বর্গক্ষেত্রটা, সেটা আমরা প্রমাণ করি। এখন আমরা যদি এরকম নাম দিই যে এবিসি, এরকম নাম দিই জিনিসটা এই ত্রিকোণটা সমকোণ, তাহলে বুঝতে পারছো এসি হচ্ছে অতিভুজ। এসির উপর যে বর্গক্ষেত্র আমরা অঙ্কন করবো তার ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার, বাহু স্কোয়ার হয়। এর উপর বর্গক্ষেত্র আঁকবো তার ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার, আর এর উপর বর্গক্ষেত্র আঁকবো তার ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার। তার মানে এর ক্ষেত্রফল সমান এটা প্লাস এটা, এই ক্ষেত্রফল প্লাস এই ক্ষেত্রফল, মানে কি না এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমরা প্রমাণ করব। ঠিক আছে, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা আমরা প্রমাণ করব। তো এখন এটা কীভাবে পড়ে, পিথাগোরাসের উপপাদ্যটি এভাবে পড়ে যে বিবৃতিটা খুব গুরুত্বপূর্ণ। বিবৃতিটা কিন্তু লিখতে হয়, বিবৃত করো এবং প্রমাণ করো। তার মানে বিবৃতিটাও লিখতে বলা হয়। অন্যান্য উপপাদ্যের ক্ষেত্রে কিন্তু বিবৃতি লিখতে বলা হয় না, শুধু বলা হয় প্রমাণ। কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে বিবৃতি প্রমাণ করতে, বিবৃতিটাও লিখতে হয় প্লাস প্রমাণ করতে। ঠিক আছে, তাহলে বিবৃতিটা হচ্ছে একটা অংশ, ওই প্রশ্নের একটা অংশ হচ্ছে বিবৃতি। তার জন্য তোমাকে 1 নম্বর দেওয়া হবে। যদি বিবৃতিটা ঠিকঠাক লেখো তাহলে কিন্তু 1 নম্বর পাবে। তাহলে বিবৃতিটা কি? বিবৃতি হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজের উপর অঙ্কিত বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গাকার ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে উপপাদ্যের বিবৃতি। বিবৃতিটি কিন্তু ভালো করে মুখস্থ করবে এবং লিখতে হয়। ঠিক আছে, কি বললাম যে এটা মনে এবারে করেছিল সমকোণী ত্রিভুজে, এটি কিন্তু বিবৃতি স্টেটমেন্ট বলা, সেনাতো স্টেটমেন্ট, এটা সাধারণ বিবৃতি। সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অতিভুজ মানে সমকোণের বিপরীত বাহু, সেটা অতিভুজ। অতিভুজের উপর অঙ্কিত বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা শুধু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে হবে। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত না লিখে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখলেই হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর এখানে প্রমাণ দিতে হয়। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গাকার ক্ষেত্রদ্বয়ের বা বর্গক্ষেত্রদ্বয়ের দিকে বলে বর্গাকার ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এইটি হচ্ছে বিবৃতি। বিবৃতি কিন্তু ভালো করে লিখতে হবে। ঠিক আছে, এটি বিবৃতি হবে, এর জন্য তোমার 1 নম্বর থাকবে। এবারে তোমার যেগুলো লেখা হয় স্বীকার্য বিষয়, প্রামাণ্য বিষয়, এগুলো লিখতে হবে প্রমাণ করতে। তো দেখো, আমি বলেছিলাম এর আগে ওই সদস্যতা চ্যাপ্টারে লাস্ট যে উপপাদ্যটা করেছি, আমি বলেছিলাম যে সেখান থেকেই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তোমাদের বলা হয়েছিল যে এরকম একটা সমকোণী ত্রিভুজে সমকোণী বিন্দু থেকে যদি আমরা অতিভুজের উপর লম্বটা নিই, এটা হচ্ছে সমকোণ, অতিভুজের উপর লম্বটা নিই, তাহলে কি হবে না এই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় তারা পরস্পর সদস্য হয়। সদস্য কখন হয়? এক দুটো ত্রিভুজ তারা সদস্য কোণী হলেই সদস্য হবে, অথবা তাদের বাহুগুলো যদি সমানুপাতি হয় সেক্ষেত্রেও তারা সদস্য হবে। তো এই দুটো ত্রিভুজ সদস্য দেখাতে পারবো। আবার এরা প্রত্যেকে, যেমন এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজটার সঙ্গে সদস্য, আবার এই মাঝারি ত্রিভুজটা এটাও কিন্তু এই মূল ত্রিভুজটার সঙ্গে সদৃশ আমরা আগে দেখিয়েছি। এবং এখান থেকে আমরা 3টে রেজাল্ট পেয়েছিলাম, তোমাদের মনে আছে আশা করি। মনে করো এটি এবিসি, এটি মনে করো বিডি। তাহলে আমরা বলেছিলাম যে এবি স্কোয়ার এটা হবে কি, মানে এবি হবে কার মধ্যে সমানুপাতি? এবি হচ্ছে এসি আর এডির মধ্যে সমানুপাতি, মানে এবি স্কোয়ার সমান এসি ইনটু এডি।
তেমনি বিডি এটা কার কত সমানুপাতিক? বিডি হচ্ছে এডি আর এসি, তাহলে বিডি স্কয়ার সমান এডি ডিসি, এবং বিসি কার কত সমানুপাতিক? এসি আর সিডির মধ্যে সমানুপাতিক, তাহলে বিসি স্কয়ার সমান এসি ইনটু সিডি বা এসি ইনটু ডিসি। এই যে তিনটে রেজাল্ট, এই তিনটে দুটো থেকেই আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করে দেব, কিন্তু এইগুলো সরাসরি আমরা প্রয়োগ করব না, এখানে আমরা প্রমাণ করব, তারপরে লিখে যোগ করব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এগুলো থেকে আমরা লিখে দেবো না, এরকম তোমার তো 2 লাইনে প্রমাণটা হয়ে যাবে, প্রমাণটা তাহলে 2 লাইনে, কিন্তু সেটা চলবে না, তোমাদের বড় করে লিখতে হবে, মানে পুরোটা প্রমাণ করে তারপর লিখতে হবে। ঠিক আছে, তো দেখো অ্যাকচুয়ালি আমরা এই দুটো, এইটা আর এইটা থেকে করি, এইটা থেকে আর এইটা থেকে করি, এইটা আমাদের কাজে লাগবে না, এইটা কাজে লাগবে না, এইগুলো থেকে আমরা এটা প্রমাণ করে দিতে পারবো। ঠিক আছে, দেখো কিভাবে প্রমাণ। এবারে এটা বিবৃতিটা তো একটা অংশ, এবার তোমাকে কাজ বিষয় লিখতে হয় যে ধরা যাক এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ, অতএব অতিভুজ হচ্ছে এসি, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কোয়ার, অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এবি স্কোয়ার ও বিসি স্কোয়ার। তাহলে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমি অগ্রসর করতে যাচ্ছি না, ওগুলো খুব সহজ, ওটা তোমরা নিজেরা লিখে দিতে পারবে, অঙ্কনটাও তোমরা নিজেরা লিখে দিতে পারবে। এখান থেকে আমাদের একটা লম্ব টানতে হবে, এখান থেকে কিন্তু আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে। ওখান থেকে না এই বি বিন্দু থেকে, সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। তাহলে দেখো সেই আগের উপপাদ্যটার মতো ব্যাপারটা এসে গেছে। এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী বিন্দু, এটা সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ই, যেটা এসিকে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে তোমার এই আছে যে এইগুলো তুমি পরস্পর সঞ্চয়, এরা প্রত্যেকে আবার এই মূল ত্রিভুজাসন সঞ্চয়, ওই যে প্রত্যেকে মূল ত্রিভুজাসন সঞ্চয়, সেগুলি আমরা কাজে লাগাবো। এইটা এর সঙ্গে সদৃশ হবে, এটাও এর সঙ্গে সদৃশ হবে, সেইটা আমরা কাজে লাগাবো। তাহলে কিন্তু হয়ে যাবে, তোমার কিছুই নেই, বুঝছো? তাহলে একটু লিখবো এখানে, আমি শুধু অঙ্কন থেকে লিখছি, একবারে প্রমাণ লিখছি। তাহলে কি হচ্ছে, তোমরা জানো যে এই সাথে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের প্রমাণিত লম্ব এটা, তাহলে এই কোণের সঙ্গে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, আর এই কোণটার সঙ্গে আমি বলেছিলাম এরকম কাট দিয়ে নিলে তাহলে সুবিধে হবে, তোমাদের কোণটার সঙ্গে কোণটা সদৃশ সেটা লিখতে সুবিধে হবে, কোন ত্রিভুজের সঙ্গে কত অর্ডার মিলিয়ে লিখতে সুবিধে হবে, ক্রমটা মিলিয়ে লিখতে সুবিধে হবে। ঠিক আছে, তাহলে এই বড় ত্রিভুজটার এ কোণ আর এই ত্রিভুজটার বি কোণ সমান, তেমনি বড় ত্রিভুজের সি কোণ আর এই ছোট ত্রিভুজটার বি কোণ সমান, আর তারপর তো এইগুলো 90 ডিগ্রি কোণগুলো তো আছে। ঠিক আছে, এরকম ব্যাপার আছে, তো তারপরে দেখা সাধারণ কোনো আছে, সেরকম আছে। তাহলে আমরা কি লিখব, এখানে বলবে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী বিন্দু, সমকোণী বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর অঙ্কিত, অতিভুজ এসি এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, অঙ্কিত লম্বের পাদবিন্দু, পাদবিন্দু ই। অ্যাকচুয়ালি এটা বললে কিন্তু বলা হয়ে যাচ্ছে যে বি এসিকে ই বিন্দুতে ছেদ করে। পাদবিন্দু মানে পারপেন্ডিকুলার, পাদবিন্দু অর্থাৎ এই সরলরেখাটা একে ই বিন্দুতে ছেদ করছে, সেটাই কিন্তু বলা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো এবারে? তাহলে লিখতে এবারে বলেছি যে এই দুটো হচ্ছে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, সেটা তোমাকে মিলিয়ে লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো? তাহলে দেখো আমরা এটা বলতে পারছি, অতএব ত্রিভুজ এবিসি যদি লিখি তার সঙ্গে সদৃশ আমরা লিখছি এই ত্রিভুজটাকে। দেখো এখানে বুঝতেই পারছো এবিসি ত্রিভুজের এই কোণ আর এই ছোট ত্রিভুজটার এই কোণ কিন্তু সমান, সাধারণ কোণ এটা, তাহলে এটা এ দিয়ে শুরু হবে। তারপরে দেখো এবিসি এর বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কিন্তু এই ছোট ত্রিভুজটার ই কোণ 90 ডিগ্রি, অতএব তাহলে এখানে ই হবে। তাহলে বাকিটা তুমি পেয়ে যাবে, বাকিটা হচ্ছে এই সি কোণের সঙ্গে এর বি কোণটা সমান, এই দেখিয়েছি, অর্থাৎ
ঠিক আছে? তাহলে এবিসি এর সঙ্গে এইবি সদৃশ, এটি কিন্তু অর্ডারকে মিলিয়ে লিখতে হবে। তাহলে আমরা কি জানি যে অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়, দুটো সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়, অর্থাৎ অনুরূপ বাহুর দ্বয়ের অনুপাত সর্বদা সমান হয়। তো সেইটা বলতে তাহলে যদি বলি তাহলে এবির সঙ্গে দেখো এই হচ্ছে অনুরূপ বাহু, তাহলে কি লিখবো এবি বাই এই সমান, এখানে দেখো এবার বলবো এসি, এসি কেন এসি করবো, আমি বিসি লিখতে পারি কিন্তু বিসি লিখলে আমার কাজ হবে না, আমার এসিটা লিখলে কাজ হবে, কেন বলছি পরে বলছি। এসি বাই এখানে দেখো এ আসি আছে ফার্স্ট এবং লাস্ট পজিশনে, এখানে আছে এ আর বি, অর্থাৎ এখানে এ বি, অর্থাৎ এখানে এসি বাহুর সঙ্গে এ এবি বাহু অনুরূপ বাহু। তার কারণ হচ্ছে কি, মানে সেটা তোমাদের আলাদা করে ভেরিফাই করার দরকার নেই, এখানটা যে ঠিকঠাক লিখতে হবে না, এই পাশটা লেখা এইটা লেখা কোনো অসুবিধা নেই, আর তুমি ভেরিফাই করেও লিখতে পারো। দেখো এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এই যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এই যে এর সমকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তার মানে এর সমকোণের বিপরীত বাহুটা লিখতে হবে, অর্থাৎ এসি হবে। ঠিক আছে, তো সেরকমই আছে। তাহলে দেখো কোণাকুণি গুণ করে দাও, তাহলে আমরা পাচ্ছি কি না এবি স্কোয়ার সমান এসি ইন্টু এবি, এই হচ্ছে 1 নম্বর সমীকরণ। আরো একটা পাবো, যেমন এখানে লিখেছি, আবার এটাও তো হবে যে ত্রিভুজ এবিসির সঙ্গে আরেকটা যে ত্রিভুজ আছে সেটাও সদৃশ হবে, কে এই ত্রিভুজটা। দেখো এবারে এবিসি এর সি কোণ আর এই ত্রিভুজের সি কোণ সমান। আগে যদি এ দিয়ে লিখতে চাও তাহলে এ দিয়ে শুরু হবে, এ দিয়ে শুরু হবে, মানে এ এখানে এ দিয়ে শুরু হয়েছে, এ কোণের সঙ্গে দেখো এই ত্রিভুজটা আমরা বি কোণ সমান বলেছি, তার মানে কি না বি দিয়ে শুরু, তারপরে দেখো বি কোণ আছে, অর্থাৎ সমকোণটা আছে, বড় ত্রিভুজটার সমকোণটা আছে বি কোণ, তাহলে এর সমকোণ কি, এই ত্রিভুজের সমকোণ হচ্ছে ই, তাহলে বি কি হলো, বাকিটা হয়ে যাবে সি। এই এবিসি এর সি কোণ আর বিসি এর সি কোণ সমান, সাধারণ কোণ। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাকে হয়েছে। তাহলে এবারে আবার তুমি এখান থেকেও পাবে, এখানে কিন্তু যেমন আমরা এবি বাই করেছি, এবিটা নিয়েছিলাম, এবি বাহুটা নিয়ে সেটা করলে হবে। এখানে আমরা প্রথমে বিসি বাহু, ঠিক আছে, বিসি বাহু দেখো বিসি ডিভাইড হয়, বিসি হলে এখানে কি হবে ইসি, ইসি, ঠিক আছে, সমান, মানে আমরা এইখানে একটু বিসি লিখব, এখানে বিসি লিখব, এই বিসি লিখব, তাহলে এখানে লিখতে হবে এসি। দেখো এসি, এসি হচ্ছে সমকোণের বিপরীত বাহু, তাহলে এর হচ্ছে সমকোণ ই কোণ, তার বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে এসি বিসি অনুরূপ বাহু। ঠিক একবার বিসি এসি কি, বিসি হচ্ছে এই কোণের বিপরীত বাহু বিসি, এই কোণের সঙ্গে সমান হচ্ছে এখানে এই বিসি কোণ, তার বিপরীত বাহু হচ্ছে ইসি, বিসি বিসি অনুরূপ বাহু। তাহলে এইটা আমাকে লিখতে হবে। আরও একটা যে লেখা যায় সেটা লেখার লাভ নেই, সেটা লিখে লাভ নেই, কারণ সেটা আমার কাজে লাগবে, এইটা প্রমাণ করার ক্ষেত্রে সেটা কাজে লাগবে, সেই অংশটা আমাদের লেখার দরকার। আরেকটা হবে, আরেকটা হবে কি না এবারে এবি, এবি বাই বি আমাদের সেটা কাজে লাগবে, তেমনি এখানেও যাবো। আরেকটা হবে হ্যাঁ, এবি আর এই হয়েছে, এবি আর এসি হয়েছে, তাহলে বিসি তোমার বিসি বাই বি, সেটা আমাদের দরকার নেই, বিসি বাই বি লিখলে কাজ হবে না, শুধু সেটাকে বাদ রাখা হয়েছে, আমরা এই দুটো করি। তাহলে এটা কোণাকুণি গুণ করে দাও, আমরা কি পাবো যে বিসি স্কোয়ার সমান এসি ইন্টু বিসি। এবারে এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে। আমরা যদি 1 আর 2-কে যোগ করে দিই তাহলেই দেখো বাম পক্ষটা ওই রকম আসছে, এবি স্কোয়ার বা বিসি স্কোয়ার এরকম আসছে। তাহলে কি হলো, 1 ও 2 থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই কিভাবে না, এখানে হচ্ছে এবি স্কোয়ার আমি যোগ করি বলছি না, প্লাস বিসি স্কোয়ার উপরে লিখেছিলাম, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ারের সঙ্গে বিসি স্কোয়ার যোগ করছি, মানে এই অংশটা যোগ হবে, ডান দিকগুলো যোগ হবে, তাহলে কি হলো এসি ইন্টু এই প্লাস এসি ইন্টু ইসি। দেখো এইগুলো থেকে এসি কমন নেওয়া যাবে, তাহলে কি হলো এই প্লাস ইসি, এই প্লাস ইসি, এই আর এসি যোগফল কত দেখো এসি, তাহলে কি হলো এটা এসি ইন্টু এসি সমান এসি স্কোয়ার, এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এটি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে এই সমকোণ সংলগ্ন বাহু দুটোর
উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সেটা হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। হচ্ছে হ্যাঁ, এখন বলতে পারবো যে আমি এসি স্কোয়ারটা তো বাঁ দিকে রাখতে পারতাম, রাখতেই পারতাম, অসুবিধা নেই। তাহলে আমাকে কিন্তু এইটা এখানে এসি ইন্টু এসি সমান বিসি স্কোয়ার লিখতে হতো, এখানে এসি ইন্টু এই সমান এবি স্কোয়ার লিখতে হতো, যোগ করে দিলে কিন্তু বাঁ দিকে তোমার এসি স্কোয়ার চলে আসবে। এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, একই ব্যাপার। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার বলাও যা, আর এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বলাও তাই। এইটা হচ্ছে তোমার পিথাগোরাসের থিওরি, পিথাগোরাসের উপপাদ্য। এর বিপরীত উপপাদ্য কি সম্ভব? এর বিপরীত উপপাদ্য কিন্তু সম্ভব। ঠিক আছে, সেদিকে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বলা হয়, এরও কিন্তু বিপরীত উপপাদ্য সম্ভব। এখন দেখো, এই পিথাগোরাসের উপপাদ্য তোমরা এর আগে অনেকবার প্রমাণ করেছো, অনেক কিছু করেছো। তোমরা 9-এ করেছো প্রয়োগ, পরিমিতির অঙ্ক করতে যে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়েছো প্রথমেই। তার আগে তোমার ওই বাস্তব সংখ্যাতে সংখ্যা রেখার উপর √2, √3 স্থাপন করা, √4, √5, √6, √7 ইত্যাদি স্থাপন করার জন্যেও তোমরা সেখানেও কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ করেছিলে। ঠিক আছে, দেখো সেখানেও তোমরা লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার করো। অ্যাকচুয়ালি এটাকে ওইভাবেই বলা হয়, লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার সমান অতিভুজ। এটাকে ভূমি দেওয়া হয়, এটা অনুভূমিক থাকে, এইটা অনুভূমিক রেখা, এইটাকে সবসময় আমরা সাধারণত ভূমি ধরে থাকি। তাহলে যে এটাকে ভূমি ধরতে পারবো না বা এটাকে ভূমি ধরতে পারবো না তা নয়, এটাকে আমরা সাধারণত ভূমিই ধরে থাকি। আর এটা যেহেতু এর সঙ্গে উল্লম্বভাবে আছে তার জন্য লম্ব বলা হয়। লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার আমাদের প্রমাণ হয়ে গেছে। এটাকে ওইভাবেই ছেলেরা মনে রাখে কি, লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার কি সূত্র, পিথাগোরাসের সূত্র। ওকে, এটাকে কিন্তু বৌদ্ধায়নের উপপাদ্য বলা হয়, কেননা এটি বৌদ্ধায়ন তার লেখাতেও কিন্তু এটি পাওয়া যায়, যে ওটি বৌদ্ধায়ন বলে গেছেন সেটাও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, যাই হোক, এটাকে বৌদ্ধায়ন উপপাদ্য বলে। এবারে এর তো অনেক প্রয়োগ আছে, প্রয়োগগুলো তোমরা অনেক করেওছো আগে, আবার এখানেও কিছু কিছু প্রয়োগ তোমাদের করানো হবে। আপাতত পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা বলি। পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা কি? পিথাগোরাস এখানে দেখো, আমরা বললাম ত্রিভুজটা সমকোণী, আমরা ধরে নিয়েছি, সমকোণী নিয়ে নিয়েছি, দিয়ে বললাম যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে হচ্ছে যদি এরকম হয়, তোমরা সম্ভবত এর আগে করেছো নাকি জানি, আচ্ছা সেটা আমি পরে বলছি। তো এখানে কী করে, এখানে বিপরীতটা কি না, এরকম যদি হয় কোনো একটা ত্রিভুজের তো 3টে বাহু, তার দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি যদি তৃতীয় বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে ওই তৃতীয় বাহুটার বিপরীত কোণটা সমকোণ হবে। তার মানে সেটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি যদি তৃতীয় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়ে যায়, তাহলে ওই তৃতীয় বাহুটার বিপরীত কোণটা হবে 90 ডিগ্রি, মানে এক সমকোণ। তার মানে ত্রিভুজটা হয়ে যাবে সমকোণী। এটি এর বিপরীত উপপাদ্য। আরেকবার বলছি, এখানে হচ্ছে আমরা প্রমাণ করছি সমকোণী ত্রিভুজ যদি হয় তার তো অতিভুজটা সবচেয়ে বড়, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কী হয়, বাকি দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। এবারে হচ্ছে উল্টোটা, যদি একটা ত্রিভুজের দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, সেক্ষেত্রে ত্রিভুজটা সমকোণী হবে, মানে ওই যেটা তৃতীয় বাহুটা সেটাই সবচেয়ে বড় বাহু হবে আর তার বিপরীত কোণটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব। তো এখানে এরও কিন্তু পিথাগোরাসের বিপরীত উপপাদ্যেরও বিবৃতি প্রমাণ লিখতে বলা হয়। পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। এখানেও কিন্তু বিবৃতিটা ইম্পর্টেন্ট, সেটার জন্য বিবৃতিটাও কিন্তু দেখো কীভাবে লিখতে হবে। বলবে কোনো ত্রিভুজে তোমরা বলতেই পারো ক্ষুদ্রতর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়ে যাবে, বলতে পারো না। অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে
সমবাহু ত্রিভুজ কিন্তু কোনো মতেই হবে না। ত্রিভুজটা কিন্তু সমবাহু কোনো মতেই হবে না। সমকোণী হতে পারে অথবা সমদ্বিবাহু হতে পারে, সমকোণী সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, সমবাহু কিন্তু কোনো মতেই হবে না। যাই হোক, সেটা তো পরের ব্যাপার। এখন আপাতত তোমাকে বিপরীতে লিখতে হবে। পিথাগোরাসের বিপরীত উপপাদ্যে লিখতে হবে। কোনো ত্রিভুজে আমি এইভাবে লিখছি, কোনো ত্রিভুজে দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি যদি তৃতীয় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তবে ত্রিভুজটি সমকোণী হবে। লিখে দিলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি তৃতীয় বাহুর বিপরীত কোণটা সমকোণ হবে, অ্যাকচুয়ালি সেইটাই লিখলে ভালো হয়। এটা লিখলেও হবে, তবে ত্রিভুজটি সমকোণী হবে। অ্যাকচুয়ালি ওই তৃতীয় বাহুর বিপরীত কোণটায় সমকোণ হবে, আমরা প্রমাণ করব। এখানে দেখো, এইখানে কিন্তু একটু ব্যাপারটা অন্যরকম আছে। এরকম সাধারণত তোমরা এতদিন যতগুলো থিওরেম পড়েছো ক্লাস 8 থেকে, সবগুলোতেই একটা ছবি এঁকে তার উপরে আবার পরে প্রমাণ করার জন্য উপপাদ্যটা তার উপরেই আমরা অঙ্কনটা করেছি। এখানে কিন্তু তার উপরে অঙ্কনটা করলে হবে এরকম না। এখানে তোমার এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, তুমি কিন্তু ত্রিভুজটা সমকোণী তোমাকে প্রমাণ করতে হবে। তার জন্য কী করবে, ত্রিভুজটা সমকোণী করে আনবে, কিন্তু এটাকে সমকোণ সেটা চিহ্নিত করবে না। তুমি বলছো কি, মনে করো এটি হচ্ছে তার একটা নাম দিই, মনে করো ইসিজি, এরকম নাম দিয়েছি ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি এরকম নাম দিই। ঠিক আছে, ব্যাপার না, তুমি এবিসি নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কি ইসিজি একটা ত্রিভুজ, যার এই দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, মানে ইসি স্কোয়ার প্লাস সিজি স্কোয়ার সমান হচ্ছে ইজি স্কোয়ার। এটা তুমি জানো। তাহলে এই দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি জানো যে এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজটা সমকোণী, মানে অ্যাকচুয়ালি এই তৃতীয় যে বাহুটা তার বিপরীত কোণটা, এই সি কোণটা তোমাকে সমকোণ দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে বলছি স্বীকার্য বিষয় কি আমাদের ত্রিভুজ ইসি ও সিজি বাহুদ্বয়ের উপর এটি কিন্তু বিপরীত উপপাদ্যটাও কিন্তু ভালো হবে। বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি ইজি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ ছোটে লিখে দেবে ব্যাপারটা। ম্যাথমেটিক্যালি আমরা তাহলে কি পাচ্ছি না, ম্যাথমেটিক্যালি আমরা পাচ্ছি ইসি স্কোয়ার প্লাস সিজি স্কোয়ার সমান ইজি স্কোয়ার। এই লিখে দেবে প্রামাণ্য বিষয় কি, এটা তুমি লিখে দিবে যে ইসি স্কোয়ার প্লাস সিজি স্কোয়ার সমান ইজি স্কোয়ার। এটা শর্টে লিখে দিবে, মানে এই কথাটাকে ম্যাথমেটিক্যালি লিখে দেওয়া হবে। এবার তার প্রামাণ্য বিষয় কি না, ত্রিভুজ ইসিজি সমকোণ
এইটি দেখাবে ত্রিভুজ ইসিজি সমকোণী। কোন কোনটা সমকোণ প্রথমে ভেঙে বলা হলো, অ্যাকচুয়ালি সি কোণটা সমকোণ আমরা দেখাবো, ইসিজি কোণ, ইসিজি কোণ এই কোণটা সমকোণ আমরা দেখাবো, সেটা ভেঙে বলা হলো। এবার কী করবো, এর উপরে কিন্তু ড্রয়িংটা করলে হবে না, অঙ্কনটা এর উপরে করলে হবে না, তোমাকে আলাদা করে ড্রয়িংটা করতে হবে। কীরকম, তো তুমি করবে কি, এখানে এটি সরলরেখাংশ নেবে, একটা সরলরেখাংশ নেবে, আর একটু বেশি করে না বড় বড়। এবার কী করবে, সিজি বাহু সমান করে এখান থেকে কেটে নেবে, সিজি বাহু সমান করে এখান থেকে কেটে নেবে, কেটে নেবে, ঠিক আছে। দিয়ে কোথাও মনে করো তুমি সরলরেখাটা নিয়েছিলে এক্স ওয়াই, তুমি এক্স জেড কেটে নিয়েছো, এক্স জেড কেটে নিয়েছো, তার সমান করে সিজি এর সমান করে এক্স জেড তুমি কেটে নিয়েছো। এবার এক্স বিন্দুতে একটা লম্ব টানো, এক্স বিন্দুতে একটা লম্ব টানো, কি করবে, এক্স বিন্দুতে তুমি একটা লম্ব টানো, লম্বটা টানতে পারবে যে উপরে যেভাবে সমকোণ আঁকা হয় সেভাবে তুমি করবে, এটা এটা এভাবে সমকোণটা এগিয়ে সমকোণ একটা এগিয়ে মনে করো এটি এক্স বিন্দুতে একটা সমকোণ এগিয়ে, ঠিক আছে, এভাবে আঁকতে হয়, এভাবে সমকোণ এগিয়ে মনে করো এক্সপি সমকোণটা এগিয়ে, এক্সপি লম্বটা এগিয়েছে, এক্স জেড এর এক্স বিন্দুতে তুমি এক্সপি লম্বটা এগিয়েছে। এবার এক্সপি থেকে কি করবে না, সি সমান করে একটা অংশ থেকে এইচ ডব্লিউ কেটে দেবে, দিয়ে ডব্লিউ আর জেড কে যুক্ত করবে, ঠিক আছে। তাহলে কি করছো না, এই সি সমান করে তুমি এইচ ডব্লিউ কেটে নিয়েছো, এখানে কিন্তু লম্ব হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আঁকতে হবে না, এভাবে দিতে হবে না, হ্যাঁ, এভাবে এটাকে বলতে হবে এক্সপি লম্বটা না হলো, এক্সপি থেকে আমরা সি সমান করে এইচ ডব্লিউ কেটে নিলাম আর ডব্লিউ জেড যুক্ত করে নিলাম। কিন্তু অঙ্কন অনুযায়ী এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাই না, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তো থাকো সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, আমরা অঙ্কনটা লিখছি না, অঙ্কনটা তোমরা বলে দিলাম মুখে, আচ্ছা লিখেই দিচ্ছি। অঙ্কন হচ্ছে কি না, বলবে এক্স ওয়াই একটি সরলরেখাংশ নেওয়া হলো, সরলরেখাংশ নিয়ে এক্স ওয়াই থেকে সিজি এর সমান করে এক্স জেড অংশ কেটে নেওয়া হলো, এক্স জেড এর এক্স বিন্দুতে, আচ্ছা শুধু এক্স বিন্দুতে দেব, এক্স বিন্দুতে এক্স জেড এর উপর এক্স বিন্দুতে এক্স জেড এর উপর কি লম্ব টেনেছো না, এক্সপি লম্ব অঙ্কন করা হলো, শুধু তাই না, এবারে আমরা এক্সপি থেকে সি সমান করে এইচ ডব্লিউ কেটে নিয়েছি, এক্সপি থেকে সি এর সমান করে এক্স ডব্লিউ অংশ কেটে নিয়ে ডব্লিউ জেড যুক্ত করা হয়েছে, ডব্লিউ কমা জেড যুক্ত করা হলো, ঠিক আছে। ডব্লিউ জেড আমরা যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে এই তোমার অঙ্কন দেখ, এবার অঙ্কন অনুযায়ী এই ডব্লিউ এক্স জেড একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে ডব্লিউ জেড। তাহলে প্রমাণ যখন লিখবে, প্রমাণ কি হলো না, অঙ্কন অনুযায়ী
ডব্লিউ এক্স জেড ত্রিভুজের অতিভুজ হচ্ছে মানে ডব্লিউ এক্স এর সমকোণী একটু সমকোণী যার অতিভুজ হচ্ছে কি না ডব্লিউ জেড। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লেখা যায় কি লেখা যায়? আমরা একটু আগে বললাম যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। তার মানে কি ডব্লিউ জেড স্কয়ার সমান হবে ডব্লিউ এক্স স্কয়ার প্লাস এক্স জেড স্কয়ার। কি হবে না ডব্লিউ জেড তার স্কয়ার সমান ডব্লিউ এক্স তার স্কয়ার প্লাস এক্স জেড তার স্কয়ার। এই যে এখন দেখো ডব্লিউ এক্স আমরা কার সমান করে কেটেছিলাম? ইসি এর সমান করে। তাহলে ডব্লিউ এক্স এর জায়গায় তো আমরা ইসি বসাতে পারি। আবার এক্স জেড হচ্ছে আমরা সিজি সমান করে কেটেছি, তাহলে এক্স জেড এর জায়গায় আমরা সিজি বসাতে পারি, ঠিক আছে? ডব্লিউ এক্স এর জায়গায় আমরা সি বসাতে পারি, তাহলে এটা কি হবে? সি তার স্কয়ার। আর এটা কি হবে না এটা সিজি তার স্কয়ার। না এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে যেহেতু অঙ্কন অনুযায়ী xw সমান c এবং আরেকটা হচ্ছে xz সমান cg। এটা হচ্ছে অঙ্কন অনুযায়ী, এটা কিন্তু লিখে দেবে পাশে। অর্থাৎ দেখো আমরা পেলাম wz স্কয়ার সমান c স্কয়ার প্লাস cg স্কয়ার। এটি তুমি 1 নাম্বার দিতে পারো। কিন্তু তোমার স্বীকার্য বিষয় তুমি কি স্বীকার করে নিয়েছিলে? তুমি দেখো স্বীকার করেছিলে c স্কয়ার প্লাস cg স্কয়ার সমান eg স্কয়ার। বলবে eg স্কয়ার সমান c স্কয়ার প্লাস cg স্কয়ার। এই হচ্ছে 2 নাম্বার। এই বলবে স্বীকার। তাহলে 1 আর 2 কিন্তু আমরা তুলনা করি, কম্পেয়ার করি দুটোকে। কম্পেয়ার করলে কি পাবে? তুলনা করা অনেক রকম ভাবে তুলনা করা যায়। তুমি বিয়োগ করেও করতে পারো, ভাগ করেও করতে পারো, কোনো ব্যাপার নেই। ভাগ করেও তুমি করতে পারো। এটা বাই এটা করলে দেখবে এটা কেটে যাবে, ডান দিকটা কেটে দিয়ে 1 হবে। তাহলে ডব্লিউ জেড স্কোয়ার বাই ইজি স্কোয়ার সমান 1, তার মানে ডব্লিউ জেড সমান ইজি। বিয়োগ করেও করতে পারবে, ডব্লিউ জেড স্কোয়ার মাইনাস ইজি স্কোয়ার সমান 0 হয়ে যাবে। তাহলে কি হবে না ডব্লিউ জেড স্কোয়ার সমান ইজি স্কোয়ার, অতএব ডব্লিউ জেড সমান ইজি। মানে সেটা অত করার দরকার নেই, আমরা একবারে লিখে দেবো। তুলনা করে পাই 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই কি পাবো? একবারে লিখে দেবো যে ডব্লিউ জেড সমান ইজি। এবার দেখো এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখে নিতে পারি। কি পেলাম না কি ছিল? এটার সঙ্গে এটা সমান করে এঁকেছিলাম, এটার সঙ্গে এটা সমান করেও এঁকেছিলাম। আবার দেখো এটার সঙ্গে এটা সমান পেয়ে গেলাম, ইজির সঙ্গে ডব্লিউ যেটা আমরা সমান পেয়ে গেলাম। তাহলে তো এস 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 শর্তে সর্বসম হয়ে গেছে, বাহু 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 সম্পর্কে সর্বসম হয়ে গেছে দুটো, তাই না? তাহলে কি হবে? এখন এখানটা আমি একটু মুছে দিলাম, না হলে ঠিকঠাক লেখা যাবে না। এইগুলোকে এখন এইগুলো এবার তিনগুলো মিলিয়ে লিখবে ইসিজি এবং ডব্লিউ এক্স জেড এর মধ্যে। ত্রিভুজ ইসিজি ও ডব্লিউ এক্স জেড এর মধ্যে কি পাচ্ছ না? প্রথমে পাচ্ছ যে ইসি সমান ডব্লিউ এক্স, তারপরে দেখো সিজি সমান এক্স জেড। সবই এইগুলো কিন্তু অঙ্কনানুসার ছিল। এবং আরেকটা আমরা পেয়েছি দেখো ইজি সমান ডব্লিউ জেড। অতএব ত্রিভুজ ইসিজি সর্বসম ত্রিভুজ ডব্লিউ এক্স জেড। কিন্তু সর্বসম সদৃশ তো হবেই, সর্বসম হলে সদৃশ হবে, কিন্তু সদৃশ হলে সর্বসম সবসময় হয় না, তোমরা জানো। সর্বসম হলে সদৃশ হয়নি, এখানে সদৃশ লেখার তো প্রয়োজন নেই, আমার সর্বসমটাই দরকার।
তাই জন্য সর্বসমতার চিহ্ন দিয়ে লিখলাম। দেখো ঠিক মিলিয়ে লেখা হচ্ছে সর্বসমতা। তাহলে এখানে তো অনুরূপ পাওয়া হচ্ছে ইজি এবং ডব্লিউজেড। তাহলে কি হবে না, ইজি বিপরীত কোণ, অতএব সিজি তাহলে কি হবে, ইজি পাবো বিপরীত কোণ, ডব্লিউজেড পাবো বিপরীত কোণের সমান, মানে ডব্লিউএক্সজেড কোণের সমান হবে, ডব্লিউএক্সজেড কোণের সমান হবে। এটা কি হলো না, বলতে সমান সমান পাবো ইজি এবং ডব্লিউজেড এর বিপরীত কোণ, অথবা তোমরা বলতে পারো যে অনুরূপ অংশ, এটা অনুরূপ অংশ বলে দিলেও হবে, কিংবা তুমি বলতে পারো সমান সমান বাহু, সমান সমান বাহু ইজি ও ডব্লিউ থেকে বিপরীত কোণ এর বিপরীত কোণ, সেই অর্থে এরা সমান। সমান সমান বাহু বিপরীত কোণ সমান হয়, সমান সমান কোণের বিপরীত কোণ সমান হয় যখন এগুলো ত্রিভুজ সর্বসম হয়ে যায়। ঠিক আছে, সর্বসম হলে, সদৃশ হলে নয়, কিন্তু সদৃশ হলে তাদের অনুপাত সমান হয়, দুটো সমান কোণের বিপরীত বাহু দুটোর অনুপাত সেটা ধ্রুবক হয়। ঠিক আছে, সমান সমান কোণগুলোর বিপরীত বাহুগুলোর অনুপাত ধ্রুবক হয়, বুঝতে পারা গেছে? সেটা আলাদা আর এটা আলাদা। সর্বসমতার ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখো, ডব্লিউএক্সের কোণটা আমাদের কত ছিল অঙ্কন অনুযায়ী, এটা তো 90 ডিগ্রি ছিল। আমি দেখো একে লেখা 90 ডিগ্রি অঙ্কনানুসারে, অঙ্কনানুসারে। তাহলে কি হলো ব্যাপারটা, ইসিজি কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, তার মানে ত্রিভুজটা সমকোণী হয়ে গেছে, অতএব ত্রিভুজ ইসিজি সমকোণী, ব্যাপারটা হয়ে গেল। তাহলে দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য, এই দুটোর যে কোনো একটা প্রায় আসে, যে কোনো একটা কিন্তু প্রায়ই পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষাতে আসে। সুতরাং দুটো খুবই ইম্পর্টেন্ট। আগের দিন যেটা করে আমরা হয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে আগের দিন নয় তার আগের দিন করিয়েছি আমি, যে ওই সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে ত্রিভুজের উপর লম্ব টানলে ওই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় সদৃশ হয় এবং তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয় প্রত্যেকে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনটে উপপাদ্য যে কোনো একটা কিন্তু প্রায়ই আসে প্রতি বছরই, খুব যদি আনকমন কোশ্চেন না দেয় তাহলে কিন্তু এই তিনটের যে কোনো একটা প্রতি বছরই আসে। ঠিক আছে, তো এই তিনটে উপপাদ্য ভালো করে রাখবে, যে কোনো একটা যখন তখন আসতে পারে। আরও উপপাদ্য আছে, সেগুলোও তোমরা জানো, যে আগে বলা হয়েছে যে কোনগুলো ইম্পর্টেন্ট আসে পরীক্ষা। ঠিক আছে, এবারে তাহলে আমরা দুটো উপপাদ্য করব। এবার আমরা একটু প্রয়োগের দিকে যাব। প্রয়োগ, এর কী প্রয়োগ আছে, হ্যাঁ, সেই প্রয়োগগুলো আমরা দেখো, প্রয়োগগুলো আমরা বলা হচ্ছে এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি ত্রিভুজ একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এর বি কোণটা সমকোণ, এটুকু বলা আছে, বি কোণটা সমকোণ। মোটামুটি ঠিক আছে, বি কোণটা সমকোণ। দেখো এই দুটো বাহু কিন্তু সমান, আর কি না একদম ছিল সমান, পরে লিখবো, পরে তারপরে লিখবো এই বি কোণটা এই কোণটা সমান। এ বি সি সমকোণী সমদ্বিবাহু, যার বি কোণটা সমকোণী বলা আছে। আর বলা আছে যে বিএসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিএসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এটা অন্তঃসমদ্বিখণ্ডক, মানে এই কোণটা সমান কিন্তু, হ্যাঁ, এই দুটো কোণ সমান। এরা এই অন্তঃসমদ্বিখণ্ডক যে সরলরেখাটা সেটা কি করেছে না, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবারে এই সিডি আর বিডির মধ্যে একটা সম্পর্ক হচ্ছে সিডি স্কোয়ার, সেটা বিডি স্কোয়ারের দ্বিগুণ, মানে অ্যাকচুয়ালি সিডির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিডির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা আমাদের দেখাতে হবে। বা আমরা এরকম বলতে পারি সিডি ইস টু বিডি সমান √2:1, এটাও আমরা বলতে পারি। অর্থাৎ অ্যাকচুয়ালি বিসি বাহুর উপর এমন একটা বিন্দু পেয়েছি যেটা বিসিকে 1:√2 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, বিসি সরলরেখাংশকে 1:√2 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, সেটাও আমরা বলতে পারি। যাকে আমরা দেখাবো সিডি স্কোয়ার সমান 2BD স্কোয়ার। এখানে কিন্তু জানো এবি আর বিসি সমান, আর এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ড। কারণ অন্তঃসমদ্বিখণ্ড না হয় বহিঃসমদ্বিখণ্ডও কিন্তু হতে পারে,
বই সমদ্বিখণ্ড হলেও কিন্তু আমরা একই জিনিস প্রমাণ করতে পারবো। সেক্ষেত্রে ডি বিন্দুটা হয় বিসি বর্ধিতাংশের উপর, না হলে সিবি বর্ধিতাংশের উপর অবস্থিত হবে। কেননা বই সমদ্বিখণ্ড আমরা এদিকেও আঁকতে পারি, এদিকে আনলে অনেক দূরে চলে যাবে, আর এদিকে আনলে মোটামুটি কাছাকাছি থাকবে এরকম জায়গায় থাকবে। হ্যাঁ, সেখানে সিবি স্কোয়ার সমান 2BD স্কোয়ার আমরা দেখাতে পারবো, সেটাও কিন্তু দেখাতে পারবো। সেটা তোমাদের অ্যাসাইনমেন্টে আমি দিয়ে দিয়েছি, সেটা কিন্তু আমরা পড়বো। সেখানে ছবিটা তোমাদের কীরকম হবে ব্যাপারটা এরকম আমি ছোটো করে যদি আঁকি, তাহলে দেখো এইটা হচ্ছে তোমার এইগুলো বাহু সমান। এবার এইটার একটা বাহুকে বাড়িয়ে দিচ্ছি, এবার বই সমদ্বিখণ্ড আঁকবো, তো তাহলে এইরকমভাবে আঁকবো। এই কোণটা এগুলো সমান, এই সিবি বর্ধিতাংশকে যদি ডি বিন্দুতে ছেদ করে, এই কোণটা সমান হচ্ছে এই যে ডি বিন্দুতে ছেদ করে সিবি স্কয়ার সমান 2BD স্কয়ার। এখানেও সিডি আর বিডি অনুপাতটা ওই √2:1 হবে। এই কোণটা হচ্ছে এই, এখানে বই সমদ্বিখণ্ড টানলেও কিন্তু একই ব্যাপার হবে। সেটা তোমাদের অ্যাসাইনমেন্টে আমি করতে দিয়েছি, তোমরা নিজেরাই করতে পারবে। এখানে যেভাবে প্রমাণ হবে সেভাবেই তোমরা করতে পারবে, আমি দেখিয়ে ওদের তুলে ধরবো। ঠিক আছে, তো আমরা এখানে বলবো কি না, এখান থেকে একটা লম্ব টেনে লম্ব করবো। দেখো এখান থেকে আমরা একটি লম্ব করবো, ডি বিন্দু থেকে এসির উপর লম্ব করবো। তাহলে এখান থেকে তাই এটাকে একটু বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে এখান থেকে লম্বটা টেনে লম্ব টেনে দিলেই কিন্তু এখানেও কিন্তু সাহায্য হয়ে যাবে, ব্যাপারটা এসে যাবে। ঠিক আছে, এখান থেকেও ব্যাপারটা কিন্তু এসে যাবে। ওকে, ডি বিন্দু থেকে এখানে যদি লম্ব টেনে দাও, তাহলে তো এইগুলো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাতে পারবো। এখানে দেখো এইগুলো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাতে পারবো। আমি এর নাম দিই ডিই, এখানেও ডি নাম দিই, যেটা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে, আর না হলে এসি এই সি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করে। সেক্ষেত্রে ওই একই জিনিস আসবে। কিন্তু তোমাদের এইটা বাড়ির কাজ দিয়েছি, এটা তোমাদের এখানে দেখিয়ে দিতে হবে। এটা ঘরের কাজ, ঠিক আছে, ওটা বাড়ির কাজ, এটা ঘরের কাজ। তাহলে ডি বিন্দু থেকে এসির উপর আমরা একটা লম্ব এঁকে দিয়েছি। ঠিক আছে, এখানে ডি বিন্দু থেকে আমরা সি এর বর্ধিতাংশের উপর ডি লম্ব দিই, যেটা ওই সি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করে, আর নাহলে এসি বাহুকে ই বিন্দু ছেদ করে। এটাও হতে পারে, এটাও হতে পারে। তোমাদের এটা প্রমাণ করে দেওয়া হচ্ছে, এটা তোমরা নিজেরা করো, সেটা খুব সহজ। তাহলে আমাদের এখানে কি আছে, শিকার বা শিকারের বিষয়। ধরো ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু, যার বিকোণ সমকোণ, মানে এবিসি কোণ 90 ডিগ্রি। তারপর আছে যে বিএসি কোণের অন্ত সমদ্বিখণ্ড, যদিও অন্ত সমদ্বিখণ্ড না হয় বই সমদ্বিখণ্ড হতে পারে, বই সমদ্বিখণ্ড হতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দুটোই একসঙ্গে লিখে দিচ্ছি, দুটোই একসঙ্গে লিখে দিচ্ছি। বিএসি কোণের সমদ্বিখণ্ড শুধু এখান থেকে এক্সট্রাক্ট করে তোমরা এইটাকে আলাদা করে লিখবে। ওটাকে শুধু এখান থেকে আমি দুটোকে একসঙ্গে লিখছি, এক্সট্রাক্ট করে তোমরা শুধু এইটা আলাদা করে অ্যাসাইনমেন্টে লিখবে। ঠিক আছে, তাহলে এটা আমরা চিত্র 1 বলছি, 1 নম্বর চিত্র, এটা 2 নম্বর চিত্র বলছি। তাহলে কি হচ্ছে, সমদ্বিখণ্ড বিসি বাহুকে অথবা তার বর্ধিতাংশকে বিসি বাহুকে হচ্ছে 1 নম্বর চিত্রে, আর বর্ধিতাংশকে হচ্ছে 2 নম্বর চিত্রে ডি বিন্দুতে ছেদ করে। বিসি বাহুকে অথবা সিবি এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ কি প্রমাণ করবো আমরা, না সিডি স্কয়ার এটা সমান 2BD স্কয়ার। সেটা একটু বড়, সিডি অংশটা বড়, সেটাও দেখতে পাই, সিডি অংশটা বড় হবে। এটা আমি তাই সিডি অংশটা এর √2 গুণ আমরা দেখো এই হচ্ছে না। তাহলে কোনো একটা সরলরেখাংশকে যদি বলে √2:1 পদে বিভক্ত করো, কীভাবে করবে সেটা আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি, সেটা একটু পরে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা আমরা প্রমাণ করতে পারবো কীভাবে। অঙ্কন করেছি, অঙ্কন হচ্ছে ডি বিন্দু থেকে
এসি বাহুর উপর ব্র্যাকেট লিখবে অথবা সিএ এর বর্ধিতাংশের উপর, সিএ এর বর্ধিতাংশের উপর, বর্ধিতাংশের উপর, মানে এই ব্র্যাকেটে লিখছি সেই 2 নম্বর চিত্রে আছে, বর্ধিতাংশের উপর ডি লম্ব টানা হলো, লম্ব টানা হলো, যা এসিকে বা সিএ এর বর্ধিতাংশকে কি করছে না ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার যে এসিকে অথবা সিএ গঠিত হচ্ছে ই বিন্দুতে ছেদ করে, এই চমক। এবার আমরা প্রমাণটা করতে পারবো, প্রমাণটা এমন কিছু নয় কিন্তু। তাহলে সমদ্বিখণ্ড মানে অন্তঃসমদ্বিখণ্ড অথবা বহিঃসমদ্বিখণ্ড, এটাও তুমি লিখতে পারো। এখানে তুমি এটা অন্তঃসমদ্বিখণ্ড ব্র্যাকেট লিখতে পারো, অথবা বহিঃসমদ্বিখণ্ড, অথবা বহিঃসমদ্বিখণ্ড, বহিঃসমদ্বিখণ্ড। তারপরে ওই যেরকম আছে বহিঃসমদ্বিখণ্ড দিয়ে বিসি বাহুকে অথবা সিবি বর্ধিতাংশকে এইভাবে এখান থেকে এক্সট্রাক্ট করে তোমরা দ্বিতীয়টা বাড়িতে লিখবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা প্রায় একই। এখানেও দেখো আমরা এই দুটো এ বি ডি আর এ ই ডি সর্বসম দেখাবো, এখানে আমরা এ বি ডি আর এ ই ডি সর্বসম দেখাবো, একই ব্যাপার। ঠিক আছে, একটাতে লিখতে হবে এ ডি হচ্ছে এইটাতে লিখবো এ কোণের অন্তঃসমদ্বিখণ্ড, এটাতে লিখবো এ কোণের বহিঃসমদ্বিখণ্ড, মানে অ্যাকচুয়ালি বিএসি কোণের বহিঃসমদ্বিখণ্ড বলে এ বি ডি আর সরি বি এ ডি কোণ আর ডি এ ই কোণ সমান হবে। আর এই দুটো কোণ তো 90 ডিগ্রি হবে, কোণ অনুসারে এখানেও তাই, এই দুটো কোণ 90 ডিগ্রি। আর হচ্ছে এটা সাধারণ বাহু, তাহলে আমরা এ এর শর্তে সর্বসম পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো প্রমাণটার জন্য আমি এখানে লিখছি প্রমাণ। কি প্রথম প্রমাণ মিলিয়ে লিখবে এ বি ডি আর এ ই ডি, এ বি ডি ত্রিভুজ ও এই ত্রিভুজের কোণ কি পাচ্ছ সমান। প্রথমে আমি বলে দেবে আচ্ছা সমকোণটা এ বি ডি সমান এ বি উভয় এক সমকোণ বা উভয় 90 ডিগ্রি নিলেও হয়। এ বি ডি আর এ ডি দুটোই হচ্ছে এক সমকোণ। আর কি না বি এ ডি কোণ সমান বি এ ই কোণ, বি এ ডি সমান বি এ ই। এখানে অ্যাকচুয়ালি যেহেতু এডি বিএসি কোণের অন্তঃসমদ্বিখণ্ড এক নম্বর চিত্রে, অন্তঃসমদ্বিখণ্ড এটি হচ্ছে এক নম্বর চিত্রে ব্র্যাকেটে অথবা বহিঃসমদ্বিখণ্ড, বহিঃসমদ্বিখণ্ড ওই 2 নম্বর চিত্রে। ঠিক আছে, তাহলে দুটো কোণে কোণ সমান, এই দুটো কোণ সমান আর এই দুটো কোণ 90 ডিগ্রি। এটা হচ্ছে সাধারণ বাহু। এই দুটো এই সমকোণের বিপরীত বাহু দুটো একই বাহু, সাধারণ বাহু এখানেও তাই, সমকোণ দুটোর বিপরীত বাহু একটা সাধারণ বাহু। ঠিক আছে, এবং এটি সাধারণ বাহু, এটি সাধারণ বাহু। তাহলে কি হবে না এই দুটো সর্বসম এ সব এ বি ডি সর্বসম এ বি এ এর শর্তে এই এ এর সর্বসমতার শর্তে আসলে কি হবে, তাহলে আমরা কি পাবো দেখো তো, এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহু সমান, মানে দেখো ডি আর বিডি সমান হবে, এখানেও তাই এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহু অর্থাৎ বিডিডি সমান হবে। তাহলে আমরা কি লিখবো, এই যে বিডি আর ইডি দেখো একই জায়গায় আছে, সেকেন্ড দুটো পজিশনে এই দুটো সমান হবে। ঠিক আছে, তাহলে কি লিখছি না বিডি সমান অনুরূপ বাহু, অনুরূপ বাহু, অনুরূপ বাহু লিখতে পারো, অনুরূপ অংশ লিখতে পারো, কোনটা পারো। বিডির সঙ্গে ডি কিন্তু আমরা সমান পেলাম। এখন কিন্তু কাজ হয়ে যায়নি, এখন কিন্তু কাজ হয়ে যায়নি, আরেকটু কাজ বাকি আছে। কি কাজ না
বিডির সঙ্গে ডি সমান, এই ত্রিভুজটা কেমন ডিইসি ত্রিভুজটা দেয়, ডিইসি ত্রিভুজটা তো সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তার এই সি কোণটা কত ছিল, এবিসি দেখো বলা ছিল এবিসি সমদ্বিবাহু যার একটা কোণ 90 ডিগ্রি, তার বাকি দুটো কত, অবশ্যই 45 ডিগ্রি, কারণ ওটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সূক্ষ্ম কোণগুলো 45 ডিগ্রি হলে সমান হবে সূক্ষ্ম কোণগুলো, কেননা সমকোণ সমকোণ বাহু দুটো সমান, অতএব সূক্ষ্ম কোণ দুটো সমান 45 ডিগ্রি করে। তাহলে দেখো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, কিন্তু এখানেও তাই 45 ডিগ্রি, তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্ম কোণ যদি 45 ডিগ্রি হয়ে যায়, দ্বিতীয় সূক্ষ্ম কোণটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে এটাও একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। এখানেও তাই এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখবে যে ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি এবং এবিসি কোণ 90 ডিগ্রি ছিল, অতএব দেখো এসিবি কোণ সমান 45 ডিগ্রি, অর্থাৎ এসিবি মানে দেখো এসিবি মানে ইসিবি, এখানেও তাই ইসিবি, অর্থাৎ দেখো এসিবি 45 ডিগ্রি এবং ত্রিভুজ ইসিবি সমকোণী, সমকোণী যা কোণটা সমকোণ না ই কোণটা সমকোণ, বিসি কোণ 90 ডিগ্রি, তাহলে এটিও সমকোণী সমদ্বিবাহু, অতএব দেখো ইসিবি এটিও সমকোণী সমদ্বিবাহু হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বিসিবি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে দেখি বি আর ইসি সমান, অর্থাৎ বি সমান দেখো ইসি হবে। এবার পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাবো, আমরা একটু আগে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করেছি, আমরা জানি সমকোণ সংলগ্ন বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়। তাহলে কি হবে না, ত্রিভুজ ডিইসি তে আমরা যে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাই, একবার এখানটা মুছে দিচ্ছি আমি। ত্রিভুজ ডিইসি তে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাই তাহলে কি হবে, ত্রিভুজ ডিইসি তে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাবো না, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সি স্কোয়ার, বা সি স্কোয়ার সমান দেখো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কারণ সি সমান ডি, সি সমান ডি পেয়েছি, তাহলে সি জায়গায় আমরা ডি বসিয়ে দিলাম, বা দেখো সি স্কোয়ার সমান 2b স্কোয়ার, মানে দেখো 2bd স্কোয়ার, কেন না ডি সমান বিডি আমরা আগে প্রমাণ করে দিয়েছি, ডি সমান বিডি আগে প্রমাণ হয়ে গেছে, তাহলে ডি এর জায়গায় আমরা বিডি লিখে দিলাম, তাহলে সি স্কোয়ার সমান 2bd স্কোয়ার প্রমাণ হয়ে গেল, সি স্কোয়ার সমান 2bd স্কোয়ার প্রমাণ। এখান থেকে তোমরা শুধু আলাদা করে এই ছবিটার জন্য আলাদা করে লিখবে, আর এই ছবিটাও তোমরা অঙ্ক সমদ্বিখণ্ডের জন্য আলাদা করে লিখতে পারবে, তাহলে ওই ব্র্যাকেটগুলোকে লিখতে হবে অথবা বহু সমদ্বিখণ্ড অথবা এর প্রতিদাংশকে এই কথাগুলো লিখতে হবে, ঠিক আছে, যেরকম ছবি হবে শুধু সেই অনুযায়ী লিখবে, ঠিক আছে।